শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজকে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি অঙ্কের সমাধান করব। শুরুতেই আমরা একটি কোশ্চেন বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্কের একটি প্রশ্ন আমরা দেখব, প্রশ্নটা বুঝব, তারপর আমরা তার সমাধান করব। শুরুতে আমরা কোশ্চেনটা দেখি। সমাধান উদাহরণ 1, অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানে এটি প্রথম অঙ্ক করাচ্ছি, এই জন্য উদাহরণ 1 দিলাম। শুরুতে দেখি কি আছে। নবদূত ক্লাবের 2019 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নরূপ। অর্থাৎ একটি প্রাপ্তি ও প্রদান হিসাব আমরা দেখব। আমরা আগের ক্লাসে একটি প্রাপ্তি ও প্রদান হিসাব অঙ্ক করে দেখিয়েছি। আজকে সেই প্রাপ্তি ও প্রদান হিসাব প্রশ্ন আকারে থাকবে। এখান থেকে আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো সমাধান করব। আমরা দেখি প্রাপ্তি প্রদান হিসাবে আসলে কি কি দেয়া আছে। একটা টি ছক আছে, এখানে প্রাপ্তি প্রদান হিসাবের ছকটি আসলো এবং নবদূত ক্লাব প্রাপ্তি ও প্রদান হিসাব, বাম পাশে ডেবিট এবং ডান পাশে ক্রেডিট। তারপর আছে ডেবিট পাশে প্রাপ্তিসমূহ, ক্রেডিট পাশে প্রদানসমূহ এবং টাকা, ডেবিট পাশের টাকা এবং ক্রেডিট পাশের টাকা। এবার দেখব প্রাপ্তি পাশে কী কী আছে। উদ্বৃত্ত 1/1/2019 আছে 17,485 টাকা, প্রবেশ ফি আছে 385 টাকা, চাঁদা আছে 13,380 টাকা এবং জলযোগ হতে মুনাফা আছে 770 টাকা। পুরাতন খবরের কাগজ বিক্রয় আছে 165 টাকা। প্রদান পাশে আছে বেতন 8,800 টাকা, ছাপা ও মনিহারি আছে 1375 টাকা, নতুন আসবাবপত্র ক্রয় আছে 4,400 টাকা এবং মেরামত আছে 2,085 টাকা। চীনামাটির গ্লাস ক্রয় আছে 2,475 টাকা এবং বৈদ্যুতিক বাতি সংস্থাপন আছে 1,265 টাকা। এটা হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবের প্রশ্নে প্রদত্ত ডাটাগুলো। এবং প্রশ্নে আরও থাকবে এই ডেবিট পাশের যে যোগফল, অর্থাৎ এই যে ডেবিট পাশের যে যোগফল এটা এবং ক্রেডিট পাশেরও যোগফল এবং একটা ব্যালেন্স শিট, এটা আমাদের কোশ্চেনে দেয়া থাকবে, কিন্তু আমি দেইনি, কারণ আমি প্রশ্নের মাধ্যমে প্রাপ্তি প্রদান হিসাবটা আরেকবার একটু সমাধান করা শেখাতে চাচ্ছি। এই জন্য আমাদের এখন কাজ হয়েছে নগদান বইয়ের মতোই ডেবিট পাশটাকে আগে যোগ করা, কারণ প্রাপ্তি প্রদান হিসাব ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদান বইয়ের অনুরূপ। নগদান বই যেমন একটি সম্পত্তিবাচক হিসাব, প্রাপ্তি প্রদানও ঠিক একটি সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবে এই কারণে বলেছি, কারণ সম্পত্তিবাচক হিসাবের কখনো ক্রেডিট জের হয় না। এই জন্য আমাদের প্রাপ্তি প্রদান হিসাবে সবসময় ডেবিট পাস বড় হবে। সো ডেবিট পাসটা আমরা সবসময় আগে যোগ দেবো। আমরা দেখি যে ডেবিট পাসের যোগফল কত টাকা আছে। ডেবিট পাশে যে পরিমাণ, ক্রেডিট পাশে সেম পরিমাণ টাকা আমাদের লিখতে হবে। 32,185 টাকা আমাদের ডেবিট পাশের যোগফল, সেম টাকা আমরা ক্রেডিট পাশেও লিখে দিলাম। এরপর আমাদের সমাপনী উদ্বৃত্ত যেটা বের হবে 32,185 টাকা থেকে আমরা ক্রেডিট পাশের যে আমাদের প্রদান পাশের যে দফাগুলো আছে সেই দফাগুলো বাদ দেবো। যেমন 8,800, 1,375, 4,400, 2,085, 2,475, 1,265 এবং আমাদের এই ডাটাগুলো বাদ দেওয়ার পর 32,185 টাকা থেকে তখন আমাদের বের হয়েছে এই 11,785 টাকা, যেটা আমাদের সমাপনী হাতে নগদ হিসেবে গণ্য হবে, যা আমাদের নতুন আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি পাশে লিখতে হবে। যাই হোক, এটা একটি মানে পূর্ণ প্রাপ্তি ও প্রদান হিসাব। প্রশ্নে আমাদের এই প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া থাকবে, পাশাপাশি আমাদের কিছু খতিয়ান হিসাবের উদ্বৃত্ত থাকবে জানুয়ারির 1 তারিখে এবং
কিছু সমন্বয় থাকবে, যেটা চূড়ান্ত হিসাব যে কোনো প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাবে থেকে থাকে। তো দেখি যে এরপরে আমাদের কি আছে প্রশ্নে। এরপর আছে অন্যান্য তথ্যাবলী। অন্যান্য তথ্যাবলীর মধ্যে কি আছে, 2019 সালের 1 জানুয়ারি তারিখে অন্যান্য খতিয়ানের উদ্বৃত্ত চীনামাটির গেলাস আছে 5,000 টাকা এবং আসবাবপত্র আছে 12,000 টাকা। এই দুইটি সম্পত্তির জের আছে জানুয়ারির 1 তারিখ। 2019 সালের অঙ্ক, জানুয়ারির 1 তারিখে আমাদের এই দুইটি সম্পত্তির জের আছে, যেটা কোশ্চেনে দেওয়া আছে। আরও অনেক রকমের সম্পত্তি এবং দায়ের প্রারম্ভিক জের থাকতে পারে। আমাদের অঙ্কটি ছোট রাখার জন্য ওই সমস্ত তথ্য আমরা আনিনি। এবার দেখব আর কি কি তথ্য থাকে। এবার দেখব অতিরিক্ত তথ্যাবলী, অর্থাৎ কিছু সমন্বয় থাকবে। সেই সমন্বয়গুলো কি কি আছে এই অঙ্কে দেখব। প্রথম যে সমন্বয়টি আছে সেটা হচ্ছে 2018 সালের অনাদায়ী চাঁদা 400 টাকা এবং চলতি বছরের অনাদায়ী চাঁদা 1000 টাকা। আমাদের অঙ্কটি 2019 সালের, আমাদের অঙ্কটি 2019 সালের 31 ডিসেম্বরের প্রাপ্তিপ্রদান হিসাব দেওয়া আছে, তার মানে অঙ্কটি 2019 সালের। তাহলে 2018 সালের ডাটা কেন দেওয়া আছে? মূলত আমাদের এই অবশ্যই প্রতিষ্ঠানে আয় ব্যয় হিসাব, প্রাপ্তিপ্রদান হিসাব, আয় ব্যয় হিসাব, উদ্বৃত্তপত্র যাহাই করি না কেন সেটা একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য করি। ওই হিসাবকাল ব্যতীত তার পূর্ববর্তী বা পরবর্তী কোনো আয় বা ব্যয় আমাদের আয় ব্যয় হিসাবে থাকতে পারে না। তো 2018 সালের যে 400 টাকা চাঁদা যেটা বকেয়া ছিল, ধরে নিতে হবে, প্রশ্নে যদি অন্য কিছু বলা না থাকে সমন্বয়, তাহলে ধরে নিতে হবে যে এই 400 টাকা আমাদের এবছরের যে চাঁদা আছে 13,380 টাকা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো যেটা 2018 সালের 400 টাকা 13,380 টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে, যেটা এবছরের আয় নয়, সেটা আমরা আয় ব্যয় হিসেবে দেখাতে পারবো না। বিদায় আয় ব্যয় হিসাব তৈরি করার সময় 13,380 টাকা থেকে এই 400 টাকা বাদ দিয়ে দেখাতে হবে। আর প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়েও এটি কিন্তু একটি সম্পদ, কারণ 18 সালের চাঁদা মানে আয় বকেয়া, আয় বকেয়া মানে সম্পদ। সুতরাং প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে এটি একটি সম্পত্তি হিসেবে গণ্য হবে। আচ্ছা, এরপর আছে চলতি বছরের অনাদায়ী চাঁদা। আমাদের এবছরের যে 13,380 টাকার চাঁদা আছে যেটা পেয়েছি, এর মধ্যে যেমন বিগত সালের 400 টাকা অন্তর্ভুক্ত আছে, ঠিক একই রকম আগামী বছর এবছরের 1000 টাকা আমরা পাইনি, যেটা পাওয়ার কথা ছিল, যা আমরা এবছর পাইনি। সুতরাং এটা এবছরের বকেয়া আয় ব্যয় হিসেবে এই 13,380 টাকার সাথে যোগ দিয়ে দেখাতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি পাশে দেখাতে হবে। আগামী বছরের চাঁদাও অনেক সময় পাওয়া যায়, যাই হোক এই অঙ্কে সেটা নেই, পরের অঙ্কে যখন আমরা আলোচনা করব তখন সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপর আছে 2 নম্বর সমন্বয় আছে চলতি বছরের ছাপা ও মণিহারি বকেয়া রয়েছে 300 টাকা। আমাদের ছাপা ও মণিহারি নামে একটি দফা আছে প্রধান পাশে। আমরা দেখব যে ছাপা ও মণিহারি নামে আমাদের একটি দফা আছে 1375 টাকা। এই 1375 টাকা ছাড়াও আরও আমাদের ব্যয় হয়েছে, এই 1375 টাকা ছাড়াও আমাদের আরও ব্যয় হয়েছে 300 টাকা, যা আমাদের 1375 টাকার মধ্যে অন্তর্ভুক্ত নেই। সুতরাং এটা একটা বকেয়া ব্যয়। সুতরাং আয় ব্যয় হিসাব তৈরি করতে গিয়ে ওই 1375 টাকার সাথে আমরা এই 300 টাকা যোগ দেবো, অর্থাৎ এই 1375 টাকার সাথে আমরা এই 300 টাকা যোগ দিয়ে দেখাবো, কারণ এই 300 টাকা এবছরের ব্যয় হওয়া সত্ত্বেও আমরা যেহেতু পরিশোধ করতে পারিনি, তাই 1375 টাকার মধ্যে সে অন্তর্ভুক্ত নেই। এরপরের সমন্বয়টি আমরা একটু দেখি। 3 নম্বর সমন্বয় আছে আসবাবপত্র এবং চীনামাটির গ্লাসের উপর 5% হারে অবচয় ধরতে হবে। দুইটি স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধরার কথা বলা আছে। অবচয় সম্পর্কে তোমরা আগেই জানো যে আমাদের যে স্থায়ী সম্পত্তি আছে তারপর আমরা অবচয় ধরব, এটা ব্যয় এবং সম্পত্তি থেকে বাদ দিয়ে দেখাতে হবে। এর পরের সমন্বয়টি আমাদের আছে 4 নম্বর, যেটা প্রবেশ ফিকে মুনাফা জাতীয় আয়স্বরূপ গণ্য করো। প্রবেশ ফি একটি আয়ের দফা। কোনো কোনো প্রতিষ্ঠান এই প্রবেশ ফিকে মূলধনী আয় দেখায়, আবার কোনো কোনো প্রতিষ্ঠান প্রবেশ ফিকে মুনাফা জাতীয় আয় দেখায়। তো প্রশ্নে যেহেতু স্পষ্টভাবে বলা আছে এটি মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করতে হবে, সেহেতু এটা আমাদের মুনাফা জাতীয় আয় হিসেবেই দেখাতে হবে।
আবার যদি মূলধনী আয় হিসেবে দেখাতে বলা থাকতো তাহলে তাই করতাম। আবার যদি কিছু বলা না থাকে তাহলে আমরা মুনাফা জাতীয় বা মূলধন জাতীয় যে আয় হিসেবেই দেখাই না কেন সেটা আমাদের ফুটনোটে উল্লেখ করে দিতে হবে। এরপরের লাস্ট আরেকটি না আর সমানে নেই, এরপর হচ্ছে আমরা কি করব, মূলধন তহবিল নির্ণয় করা। আমাদের প্রথম যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে মূলধন তহবিল নির্ণয় করা। প্রারম্ভিক মূলধন তহবিল আমাদের নির্ণয় করতে হবে। তারপরের দফাটি আছে আয় ব্যয় হিসাব প্রস্তুত করা, এবং লাস্ট যে রিকোয়ারমেন্ট আছে সেটি হচ্ছে উক্ত তারিখে ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। আমরা মূলধন তহবিল নির্ণয় করার জন্য শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে প্রশ্নটি আমরা হুবহু প্রশ্নটি আগের পেজ থেকে নিয়ে আসব। হুবহু প্রশ্নটি নিয়ে এসেছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক নম্বর রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে বা রিকোয়ারমেন্টটা সমাধান করতে হবে। ক নম্বরে আছে সমাধান ক। এখানে আছে মূলধন তহবিল নির্ণয়। মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে আসলে মূলত প্রারম্ভিক তারিখের একটি উদ্বৃত্তপত্র তৈরি করতে হবে। অর্থাৎ প্রারম্ভিক তারিখের সম্পত্তি এবং দায়ের পার্থক্য দ্বারা আমাদের নিট সম্পত্তি বা মূলধন তহবিল নির্ণয় করতে হবে। শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ছক আঁকবো আর্থিক অবস্থার বিবরণের। এরপর যে ছকের তথ্যগুলো লিখব, দায়সমূহ, টাকা, সম্পদ সমূহ এবং টাকা। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সম্পত্তিগুলো আগে লিখব। ওখানে লাল হয়ে গেছে আমাদের সেই প্রারম্ভিক তারিখের সম্পদ, যেটা 17,485 টাকা। এই 17,485 টাকা আমাদের প্রারম্ভিক তারিখের একটি সম্পদ। এরপর নগদ তহবিল নামে আমরা লিখব টাকা ছিল 17,485 টাকা। এরপর আমাদের আর সম্পদ আছে কি, আমাদের সেই চীনামাটির গ্লাস 5,000 টাকাও, আসবাবপত্র 12,000 টাকা, যেটা আমরা বছরের 1 তারিখে আমাদের ছিল। এই চীনামাটির গ্লাস 5,000 এবং আসবাবপত্র 12,000, এই দুইটি আমাদের প্রারম্ভিক তারিখের সম্পদ। চীনামাটির গ্লাস 5,000 এবং আসবাবপত্র 12,000। এরপর আমাদের সম্পত্তি আছে 2018 সালের অনাদায়ী চাঁদা 400 টাকা, যেটা আমাদের ছিল 2018 সালের অনাদায়ী চাঁদা। 2019 সালের অঙ্ক যদিও, কিন্তু যেহেতু 2018 মানে বিগত সালের চাঁদা আমরা এবছর পেয়েছি, তার মানে বিগত সালে একটি সম্পদ ছিল, এই জন্য আমরা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে সেই বিগত অনাদায়ী চাঁদাকে সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ করেছি। আচ্ছা, এরপর আমাদের সম্পত্তিগুলো লেখা হয়ে গেছে। এবার আমাদের দায় লেখার পালা। কিন্তু এই প্রশ্নে বিগত সালের বা প্রারম্ভিক তারিখের কোনো দায় নেই, বিধায় আমাদের এই সম্পত্তিগুলোর যোগফলই প্রারম্ভিক মূলধন তহবিল হিসেবে গণ্য হবে। আমাদের সম্পত্তিগুলোর যোগফল হয় 34,885 টাকা, যেটা আমরা সম্পদ পাশেও লিখব, দায় পাশেও লিখব। যেহেতু দায় পাশে কোনো দায় আমাদের নেই, সেহেতু টোটাল সম্পত্তির যোগফলটাই আমাদের মূলধন তহবিল হিসেবে গণ্য হবে। আমাদের মূলধন তহবিল হলো সম্পদ ও দায়ের পার্থক্য 34,885 টাকা। এটা আমাদের ক নম্বর যে প্রশ্ন ছিল, ক নম্বরের সমাধান হলো। এবার আমরা খ নম্বরের সমাধান দেখব। খ নম্বরের সমাধান করতে গিয়ে আমরা আবার সেই প্রশ্নটাকে হুবহু আমরা নিয়ে আসবো। প্রশ্নটাকে নিয়ে আসলাম। এবার সমাধান খ ছিল আয় ব্যয় হিসাব প্রস্তুতকরণ। আমাদের আয় ব্যয় হিসাব তৈরি করব। সমাধান ক্ষয় ছিল আয় ব্যয় হিসাব তৈরি করা। আচ্ছা, আয় ব্যয় হিসেবে আমাদের শুরুতেই যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম নবদূত ক্লাব, আয় ব্যয় হিসাব। এবার 2019 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ডেবিট ক্রেডিট। এবার আমাদের ছকটি লিখে দিলাম, এটাও কি ছক। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্যয় সমূহ টাকা, আয় সমূহ টাকা। এখন আমাদের আয়গুলোকে আগে লিখতে হবে। তো আয় পাশটা আগে লিখবো এই কারণে, কারণ মূলত অবশ্যের অঙ্কের
আয় পাশেই জটিলতা বেশি থাকে, এই জন্য আয় পাশটাই আগে করতে চাবো। আর আয়ের মধ্যে সব থেকে প্রধান আয় ক্লাবের, বিশেষভাবে এটি একটি ক্লাব, নগদুত ক্লাব। তো ক্লাবের আয়ের প্রধান উৎস হচ্ছে চাঁদা। সুতরাং প্রধান উৎসটা দিয়েই আমরা অঙ্ক শুরু করার চেষ্টা করব সবসময়। তো আমাদের চাঁদা আছে 13,380 টাকা, 13,380 টাকা। তো আমরা এখন এই 13,380 টাকা চাঁদা লিখব। তবে যদি কোনো সমন্বয় থাকে তাহলে আমরা এই চাঁদাকে ইনার কলমে লিখব, আর যদি সমন্বয় না থাকে আমরা ইনার কলমে লিখব, আর যদি সমন্বয় না থাকে তাহলে আউটার কলমে লিখব। যে কোনো দফা সমন্বয় থাকলে আমরা ইনার কলমে লিখব, আর সমন্বয় না থাকলে আমরা আউটার কলমে লিখব। তো দেখি যে সমন্বয় আছে, সুতরাং চাঁদা আমরা ইনার কলমে রাখব। চাঁদা ছিল 13,380 টাকা, আমরা ইনার কলমে রাখবো। এর সাথে এই 2018 সালের যে 400 টাকা চাঁদা আমাদের, 2018 সালের 400 টাকা যে চাঁদা আমাদের ছিল, সেই 400 টাকা চাঁদা আমরা বিগত সালের যেহেতু সেহেতু বছর আয় থেকে বাদ যাবে, আমরা আগেই বলেছি। আমরা 13,380 টাকা থেকে বিগত সালের চাঁদা 400 টাকা বাদ দিলাম, বাদ দিলে থাকবে আমাদের 12,980 টাকা। এর সাথে আমাদের চলতি বছরের যে চাঁদা আছে, আমাদের চলতি বছরের যে চাঁদা 1,000 টাকা, চলতি বছরের যে চাঁদা 1,000 টাকা আছে বকেয়া, সেটি আমরা যোগ দেব। চলতি বছরের চাঁদা আমরা 1,000 টাকা যোগ দেবো, 12 আর 1 13,980 টাকা আমরা আউটার কলমে লিখে দিলাম। আমাদের চাঁদার সমস্যা সমাধান। এবার আমরা দেখব এরপরে কোন আয় লেখা যায়। আমাদের এরপরের যে আয়টি আছে সেটা হচ্ছে প্রবেশ ফি। প্রবেশ ফি 385 টাকা। এর সাথে কোনো সমন্বয় নাই বিধায় আমরা সরাসরি আউটার কলমে লিখে দিয়েছি। সমন্বয় থাকলে যদিও চাঁদার মতো এরকম ইনার কলমে লিখে দিতাম। আর প্রবেশ ফি যে আয় হিসেবে আসবে এ সম্পর্কে আমাদের প্রশ্নে ইনস্ট্রাকশন দেয়া আছে। এখানে বলা আছে প্রবেশ ফি মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য হবে। তো আমরা এই জন্য আয় হিসেবে আয় পাশে প্রবেশ ফিকে লিখে দিলাম। এরপর আমাদের প্রবেশ ফির পর যে আমাদের কোন দফা আছে দেখব। প্রবেশ ফির পর আছে জলজ খাতে মুনাফা। জলজ খাতে মুনাফা আছে 770 টাকা। আমরা এই 770 টাকা যেটা প্রশ্নে দেওয়া আছে সরাসরি লিখে দিলাম, কারণ এর সাথে কোনো সমন্বয় নেই। জলজ খাতে মুনাফার পর আছে পুরাতন খবরের কাগজ বিক্রয়। আমাদের পুরাতন খবরের কাগজ বিক্রয় আছে 165 টাকা। আমরা 165 টাকা এখন লিখে দেব। এটা গেল পুরাতন খবরের কাগজ বিক্রয়। আমাদের সকল আয়গুলোই লিপিবদ্ধ করা হয়েছে। এবার আমাদের ব্যয়গুলো লিখব। ব্যয়ের ক্ষেত্রে সবার আগে আমরা বেতন লিখলাম 8,800 টাকা, সমন্বয় নাই বিধায় আমরা আউটার কলমে লিখে দিলাম। এরপরে আমাদের ব্যয় আছে কি, ছাপা ও মণিহারি। ছাপা ও মণিহারি আছে 1375 টাকা। আমরা ছাপা ও মণিহারির সাথে সমন্বয় ছিল বিধায় এটি ইনার কলমে লিখে দেব। ছাপা ও মণিহারির সাথে আমাদের সমন্বয় ছিল এই চলতি বছরের ছাপা ও মণিহারি, চলতি বছরের ছাপা ও মণিহারি 300 টাকা আমাদের বকেয়া ছিল। যেহেতু বকেয়া এবছরের ব্যয়, সেহেতু আমরা ছাপা ও মণিহারির সাথে এটা যোগ দিয়ে দেখাবো। ছাপা ও মণিহারি 1375, এর সাথে আমরা যোগ বকেয়া 300, মোট আছে 1675 টাকা আমরা লিখে দেব। এরপরে আমাদের কোনো আয় আছে কিনা, ব্যয় আছে কিনা। মেরামত খরচ আছে 2085 টাকা। মেরামত খরচের সাথেও কোনো সমন্বয় নাই বিধায় এটি আমরা আউটার কলমে লিখে দিলাম। তারপর আমাদের আছে একটা গুরুত্বপূর্ণ দফা, সেটি হচ্ছে অবচয়, স্থায়ী সম্পত্তির অবচয়। আমাদের অবচয়ের ক্ষেত্রে বলা হয়েছে আসবাবপত্র এবং চীনামাটির গ্লাসের, আসবাবপত্র এবং চীনামাটির গ্লাসের 5% অবচয় ধার্য করতে হবে। এখানে বলে রাখি আমাদের প্রারম্ভিক তারিখের অর্থাৎ বিগত সালের আমাদের চীনামাটির গ্লাসও আছে, আবার আসবাবপত্রও আছে।
আমাদের বিগত সালের চীনামাটির গ্লাস আছে, আসবাবপত্র আছে। আবার এবছরের চীনামাটির গ্লাস ক্রয় আছে, আবার আসবাবপত্র ক্রয়ও আছে। তো আসবাবপত্র বা চীনামাটির গ্লাস ক্রয়ের তারিখ উল্লেখ না থাকার কারণে আমরা যদি এটা মনে করি যে নতুন ক্রয়কৃত সম্পত্তির উপর অবশ্যই ধরবো না, তাহলে সেটা পারবো। তবে তারিখ দেওয়া থাকলে তারিখ অনুযায়ী ওই নতুন ক্রয়কৃত সম্পত্তিরও অবশ্যই ধরতে হবে। তো ক্যালকুলেশনের জটিলতা এড়ানোর জন্য আমরা শুধুমাত্র প্রারম্ভিক তারিখের সম্পত্তির উপর অবশ্যই ধরব। তবে নতুন ক্রয়কৃত আসবাবপত্রের উপর তারিখ দেওয়া না থাকলে 6 মাসের ধরা যায় হিসেবে কেনের গড়পড়তা নীতি অনুযায়ী। যাই হোক, আমরা দেখব যে আমাদের প্রারম্ভিক তারিখে সম্পত্তির উপর 5% অবশ্যই ধরলে কত টাকা আসে। আমাদের প্রারম্ভিক তারিখে চীনামাটির গ্লাস আছে 5000 টাকা, তাহলে 5000 গুণ 5%, 5000 গুণ 5%, তাতে আমাদের আসে 250 টাকা। এবং আমাদের আসবাবপত্র আছে 12000 টাকা, তাহলে 12000 গুণ 5%, 12000 গুণ 5% ইকুয়াল টু আসে 600 টাকা। 600 টাকা। সুতরাং আমাদের চীনামাটির গ্লাসের উপর আসবে 250 টাকা এবং আসবাবপত্রের উপর আসবে 600 টাকা, মোট 850 টাকা আমাদের অবচয় হবে। আসবাবপত্র 600 এবং চীনামাটির গ্লাসের উপর 250, মোট আমাদের 850 টাকা অবচয় গেল। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের আর কোনো দফা না থাকার কারণে আমরা ক্রেডিট পাসটা আগে যোগ দিচ্ছি, কারণ সাধারণত আমরা ধরে নেব যে আয়টাই বড় হবে। তো 15,300 টাকা আমাদের আসে, এটাই আমরা ডেবিট পাসেও লিখে দেব, ব্যাস 15,300। আমাদের এরপর যে কাজ সেটা হচ্ছে এই 15,300 টাকা থেকে আমরা ডেবিট পাসের দফা 8,800, 1,675, 2,085 এবং 850 এই অ্যামাউন্টগুলো বাদ দিলে যে ব্যালেন্সিং ফিগারটি থাকবে সেটি এখানে লিখে দেবো, এবং সেটি হচ্ছে ব্যয় অতিরিক্ত আয়, অর্থাৎ ব্যয় থেকে আয়ের আধিক্য এখানে বেশি, সেটা আমরা লিখে দেবো। আমাদের দেখি যে কত টাকা আসে। ব্যয় অতিরিক্ত আয় মূলধন তহবিলে স্থিতিত হবে 1890 টাকা পার্থক্য করে আসে, এটাই ব্যয় অতিরিক্ত এবং এটাই আয় হিসেবে সমাপ্ত। আমরা এরপরে গ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখি গ নম্বর প্রশ্নে কী আছে। আমরা আবার আগের মতোই প্রশ্নটি হুবহু তুলে ফেলব, আগের পেজ থেকে কোশ্চেনটি আমরা নিয়ে এসেছি, ব্যাস। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। সমাধান গ নবোদয় ক্লাব আর্থিক অবস্থার বিবরণী, তারিখের পর আমরা ছকটা এঁকে থাকবো। এবার আমরা ছকের ডাটাগুলো লিখে দিই, দায়সমূহ টাকা, সম্পদসমূহ টাকা। এবার আমরা সম্পত্তি পাশটা আগে লিখে দেব। সম্পত্তি আমাদের কি কি আছে, সবার আগে যেটা রাখবো সেটা হচ্ছে নগদ তহবিল, যেটা আমাদের প্রাপ্তি প্রদান হিসেবে সবার শেষে অর্থাৎ সমাপনী যেটি ছিল সেটি আমাদের নগদ তহবিল নামে আমরা লিখে দেব। আমরা লিখে দিলাম 11,785 টাকা। এরপরে আমাদের আসবে কি সম্পত্তি, এরপরে আসতেছে আমাদের প্রাপ্য চাঁদা, যেটি আমাদের সমন্বয় ছিল 1000 টাকার চাঁদা। 1000 টাকা আমাদের এবছরের চাঁদা বকেয়া ছিল, সেই 1000 টাকা আমরা লিখে দিলাম। আমরা 1000 টাকার চাঁদা বকেয়া ছিল, সেই 1000 টাকা আমরা লিখে দিলাম। এরপর
আমাদের আছে চীনামাটির গ্লাস প্রারম্ভিক তারিখের, যেটা ছিল 5,000 টাকা, এবং এর সাথে আমাদের ক্রয় ছিল, নতুন ক্রয় ছিল 2,475 টাকা। 5,000 টাকার সাথে এই 2,475 টাকা আমরা যোগ করব, আমাদের হলো 7,475 টাকা। 7,475 টাকা। এবার আমাদের এটা থেকে অবচয় বাদ দিতে হবে। আমাদের অবচয় হয়েছিল 250 টাকা। আমরা অবচয় বাদ দিয়ে আউটার কলমে আমরা লিখে দেব 7,225 টাকা। এরপরে আমাদের সম্পত্তিটি লিখব আসবাব, যেটা আমাদের ছিল 12,000 টাকা। প্রারম্ভিক তারিখে ছিল 12,000 টাকা। 12,000 টাকা লিখে দিলাম। এর সাথে আমাদের যোগ করতে হবে নতুন ক্রয়। নতুন ক্রয় আছে 4,400 টাকা। নতুন ক্রয় 4,400 টাকা আমরা যোগ দেব। ব্যাস, 12,800 16,400 টাকা। এখান থেকে আমরা বাদ দেব সেই চীনামাটির গ্লাসের মতোই অবচয় আমাদের নির্ণয় করছিলাম, যেটা আয় হিসেবে দেখিয়েছি 600 টাকা। এটা বাদ দিলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে 15,800 টাকা, যেটা আমরা আউটারে লিখে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বৈদ্যুতিক বাতি সংস্থাপন, যেটা আমাদের সংস্থাপন যেহেতু সেটির সম্পদ, এই 1275 টাকা আমরা সম্পত্তি ভাষে লিখে দিলাম। আমাদের সম্পত্তি ভাষে আর কোনো সম্পত্তি অবশিষ্ট নেই। এখন সম্পত্তিগুলিকে আমরা যোগ দেব। 37,075 টাকা, সেম অ্যামাউন্ট আমাদের দায় পাশেও লিখতে হবে। তবে আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে দায়গুলো লিখে নিই। যদি একই হয় যোগফল তাহলে আর্থিক অবস্থা মিলে যাবে এবং অঙ্ক সঠিক হবে। প্রদেয় ছাপা ও মণিহারি আছে 300 টাকা, অর্থাৎ আমাদের একটি সমন্বয় ছিল এবছরের ছাপা ও মণিহারি বকেয়া আছে 300 টাকা, 2 নম্বর সমন্বয়। এই 300 টাকা আমরা দায় হিসেবে লিপিবদ্ধ করব। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মূলধন তহবিল, যেটা আমাদের প্রারম্ভিক ক নম্বরে নির্ণয় করছিলাম। মূলধন তহবিল ছিল 34,885 টাকা, যেটা আমরা ক নম্বরে নির্ণয় করছিলাম, এই 34,885 টাকা। তো আমরা এই 34,885 টাকা প্রারম্ভিক মূলধন আমরা লিখে দেব, 34,885 টাকা। এর সাথে আমরা যেটা খ নম্বরে নির্ণয় করছিলাম ব্যতিরিক্ত আয় 1,890 টাকা, যেহেতু আয় বেশি সেহেতু 1,890 টাকা আমরা যোগ দিয়ে দেব। আমাদের যোগফল হলো 36,775 টাকা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 36,775-এর সাথে 300 আমরা যোগ করব, তাহলে আসবে 37,075 টাকা। তার মানে আমাদের সম্পত্তি পাশে ছিল 37,075, দায় পাশেও সেম 37,075। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী মিলে গেছে, এবং এভাবেই আমরা একটি অবশ্যই প্রতিষ্ঠানের অঙ্ক প্রাপ্তি প্রদান হিসাব, আয় হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। থ্যাংক ইউ ভেরি মাচ।